কখনো কখনো নিজেকে খুঁজে পেতে গেলে নিখোঁজ হতে হয়। আমাদের চারপাশের চার দেওয়ালের মধ্যেকার জীবনের বাইরে যখন কোনো চ্যালেঞ্জ আমাদের সামনে আসে, হয়তো তখনই আমরা নিজেদেরকে একটু নতুন করে একটু নতুনভাবে জানতে পারি। আর এই কথাটাই আমাদের চোখে আঙুল দিয়ে দেখিয়ে দিয়েছে সাম্প্রতিককালের যে সিনেমা, আপনারা ধরেই নিতে পারবেন সিনেমাটির নাম লাপাতা লেডিস। আমরা খুব গর্বের সাথে এবং আনন্দের সাথে বলছি যে আজ আমরা আমাদের মধ্যে এখানে পেয়েছি সেই সিনেমার লেখক, স্ক্রিন রাইটার বিপ্লব গোস্বামী দাদাকে। চলুন দেখা করে নিই। দাদা, প্রথমেই শুরু থেকে শুরু করছি। আমরা সবাই ভীষণ আনন্দিত আজকে তোমাকে আমাদের মধ্যে পেয়ে। আমি তুমি করে বলছি। আর যেটা এখন আমাদের সবার খুব প্রিয় সিনেমার দ্বারা আমরা এটাও জানতে পারলাম যে হ্যাঁ, আমাদেরই রাজ্যের একজন বিশিষ্ট শিল্পী। তো সেটা আমাদের আনন্দটাকে আরও বহুগুণ বাড়িয়ে দিল। সেখান থেকে শুরু করে অনেক কিছু বলার আছে, অনেক কিছু জিজ্ঞেস করার আছে। তো প্রথমেই আমি বলবো, আমি এটা জানতে চাই যে আগরতলা থেকে বলিউডের যে সফরটা, এটা তো আজকে থেকে আরও এতদিন আগের। এখনও আমরা সেই অনেক ছেলেমেয়েরা আছে স্বপ্ন দেখে, কিন্তু সেই সাহসটা বা সেই যে বেরিয়ে যাওয়ার যে দুঃসাহস বললেও কম বলা হবে, সেটা কোথা থেকে এলো বা কখন আপনার এটা মনে হয়েছিল বা তোমার এটা মনে হয়েছিল যে দিস ইজ ইট, দিস ইজ হোয়াট আই ওয়ান্ট টু ওয়ার্ক ফর? সেখান থেকে একদম শুরু থেকে শুরু করে আমরা শুনতে চাই। অসংখ্য ধন্যবাদ তোমাকে পারমিতা। এবারে আমার ক্ষেত্রে যেটা হয়েছে, খুব ছোটোবেলা থেকেই আমার একটা সিদ্ধান্ত ছিল, মানে আমি খুব পরিষ্কার পরিচ্ছন্নভাবে আমি ভাবনা চিন্তা করে রেখেছিলাম যে আমি সিনেমা নিয়ে পড়াশোনা করে সিনেমা ডিরেক্টর এবং রাইটার হব। সেটা আমার পরিকল্পনা ছিল এবং তাতে আমার একটা আত্মবিশ্বাসও ছিল এবং এটাই আমি করব। সেই জন্য হয়তো অনেক বেশি ঝুঁকি আমি নিতে পেরেছি এবং যেটাকে তুমি এখন বললে সাহসিকতা কিংবা দুঃসাহসিকতা, সেটা ওই আত্মবিশ্বাস থেকেই বা একটা ডিটারমিনেশন ছিল যে আমি এই কাজটাই করব, মানে পড়াশোনা করে করব। আর সেই ভালোবাসাটার সূচনাটা কিভাবে, যে না এই জিনিসটা আমাকে আকর্ষণ করছে বা আমি এটা আরও জানতে চাই? কোনো একটা সিনেমা বা কোনো একটা কিছু থেকে, নাকি থ্রু আউট দ্য মেনি অফ দ্য ইভেন্টস? হ্যাঁ, বাড়িতে একটা পরিবেশ ছিল শিল্প সংস্কৃতির চর্চার। আমার বাবা শিল্প সাহিত্য সিনেমার প্রতি ওনার ঝোঁক আমি দেখেছি ছোটোবেলায়, এবং সেটাও সেই উনি যেহেতু পছন্দ করতেন, ওনার পছন্দের কিছু সিনেমা দেখতে দেখেছি, সেই টুকরো টুকরো কিছু অংশ আমার চোখে পড়েছে আসতে যেতে। আর তারপর মোটামুটি মাধ্যমিক যখন আমি কমপ্লিট করে নিই, বা ওই সময়ে আমার চোখের সামনে একদিন ব্ল্যাক অ্যান্ড হোয়াইট টিভিতে ধরা দিয়েছিল সত্যজিৎ রায়ের দেবী। তো সেই দেবী আমি যখন দেখছিলাম, তখন একটা অনুভূতি আমার ভেতরে তৈরি হয়েছে। শুধুমাত্র সিনেমাটা দেখছি, ভালো লাগছে তা নয়, পাশাপাশি আমার যেন মনে হচ্ছিল যে এই সিনেমা তৈরির পেছনে যিনি ছিলেন একজন চলচ্চিত্র পরিচালকের মনোভাবটাও যেন আমি কিছুটা আন্দাজ করতে পারছিলাম, এবং হয়তো সেটাও একটা মুহূর্ত আমার এই চলচ্চিত্র শিক্ষা শুরু করার পেছনের। সত্যজিৎ রায় অসাধারণ, এবং সেই সত্যজিৎ রায়ের অনুপ্রেরণা থেকে শুরু করে কাট টু নেক্সট SRFTI। হ্যাঁ, খুব সঙ্গে সঙ্গে যে ঘটনাটা ঘটে গেছে তা নয়। আমি তখন আমি বুঝেছি যে আমাকে সিনেমা নিয়ে পড়াশোনা করতে গেলে একটা কঠিন পর্যায়ে বা আমাকে পেরোতে হবে।
আমাকে অ্যাডমিশন নিতে হবে সত্যজিৎ রায় ফিল্ম অ্যান্ড টেলিভিশনে আমি পড়াশোনা করব সিদ্ধান্ত নিই, এবং সেভাবে নিজেকে তৈরি করতে হয়েছে আমাকে ধাপে ধাপে। আমার গ্র্যাজুয়েশন করেছি আমি এখানে মহারাজা বীর বিক্রম কলেজ থেকে। সায়েন্স গ্র্যাজুয়েট হওয়ার পর আমি চলে যাই কলকাতায়, ওখানে আমাকে পরীক্ষা দিতে হয়েছে এবং সৌভাগ্যবশত আমি সুযোগ পাই সত্যজিৎ রায় ফিল্ম অ্যান্ড টেলিভিশন ইনস্টিটিউটে পড়াশোনা করার। তো দাদা, কলকাতার দিনগুলি বা এসআরএফটিআইতে থাকার সময় বিভিন্ন কাজকর্ম, বিভিন্ন ওই অভিজ্ঞতাগুলি বা ওই দিনগুলি কেমন চলছিল, কি কি দ্বিধা ছিল, সেগুলি থেকে আবার উঠে আসা, সমস্ত ওই ব্যাপারটাতে একটু জানতে চাইবো তোমার কাছ থেকে। সত্যজিৎ রায় ফিল্ম অ্যান্ড টেলিভিশন ইনস্টিটিউট বা এসআরএফটিআইতে অ্যাডমিশন টেস্ট হয়ে যায়, রিটেন টেস্ট ছিল, তারপর ধাপে ধাপে ইন্টারেক্টিভ ওরিয়েন্টেশন সেশনস হয় এবং একটা সময় জানতে পারি যে ওখানে আমার সিলেকশন হয়ে গেছে, নির্বাচন হয়ে গেছে। তারপর থেকে অনেকটাই যেন দায়িত্ব বেড়ে যায়, কারণ নিজেকে তৈরি করার প্রথম ধাপ ছিল ওটা। তো অনেক পড়াশোনা করা, প্র্যাকটিক্যাল দিক থেকে জানা শেখা, প্রচুর প্রচুর ছবি দেখা, বই পড়া সিনেমা সংক্রান্ত, এইগুলো কনস্ট্যান্টলি চলতো আমাদের। এবং এই ফিল্ম ইনস্টিটিউটটি একটা বিশ্বমানের, এবং তার যে পড়ানোর পদ্ধতি, শেখার যে পদ্ধতিগুলো একটু আলাদা। আমাদের এটা ছিল একটা ফুল টাইম রেসিডেন্সিয়াল কোর্স, তো যেখানে আমাদের প্রায় দিনরাত, প্রায় সারাক্ষণই ব্যস্ত থাকতে হতো এবং ব্যস্ত থাকতে ভালোও লাগতো। তখন সেই প্রথম সেরমভাবে দেখতে গেলে সেই বিশ্ব সিনেমার, ওয়ার্ল্ড সিনেমার দেখার দুর্দান্ত সুযোগ হয়। দেখতে থাকি, বুঝতে থাকি, শিখতে থাকি নানা ধরনের, নানা দেশের সিনেমার ধরন, এবং পাশাপাশি সিনেমা দেখা, সিনেমা নিয়ে পড়াশোনা করা, বইয়ের মধ্যে বই সংক্রান্ত পড়াশোনা ছাড়াও আমাদের হাতে কলমে শিখতে হতো, জানতে হতো, বুঝতে হতো, সেগুলো পাশাপাশি চলছিল। সেটা একদিক থেকে খুব দারুণ একটা অভিজ্ঞতা, একদিক থেকে খুব পরিশ্রমের কাজও ছিল, কিন্তু এটা এরকম একটা পরিশ্রমের কাজ যে ভালো লাগতো করতে। তো এইভাবেই চলছিল এসআরএফটির দিনগুলো। সেখানে সিনেমার ঠিক কোন অ্যাসপেক্টটা, মানে সিনেমাতে তো মানে ডাইরেকশন, রাইটিং, এডিটিং, কোন অ্যাসপেক্টটা নিয়ে তুমি বেশি যুক্ত ছিলে বা ইনভলভ ছিলে? শুরু থেকে আমি ভেবে রেখেছিলাম যে আমি ফিল্ম ডিরেক্টর অ্যান্ড রাইটার হব। ফিল্ম ডিরেক্টর, রাইটার হতে গেলে সাধারণত লোকে হয়তো ফিল্ম ডিরেকশনটা পড়তেই চাইতো, কিন্তু আমি ভেবেছিলাম যে আমি হব ফিল্ম রাইটার অ্যান্ড ডিরেক্টর, কিন্তু আমি পড়ব ফিল্ম এডিটিং। তাতে আমার মনে হয়েছিল যে তখন সিনেমার টেকনিক্যাল দিকগুলো আমি ভালো করে বুঝে নিতে পারবো। আর এটাও ঠিক যে সিনেমা লেখা এবং সিনেমা পরিচালনা করার একটা মানসিক গঠন যখন কারোর ভেতর তৈরি হয়, সে সেটাকে নিয়ে এগিয়ে যেতে থাকে এমনি, যদি কোনো ইনস্টিটিউশনে পড়ার সুযোগ নাও পায়, তার মতো করে এগিয়ে নিয়ে যায় এবং সেটাকে বিভিন্ন রকম পড়াশোনা, সিনেমার আলোচনা, সিনেমা দেখার মধ্য দিয়ে এগিয়ে নিয়ে যাওয়া যায়। সেটাকে আমি মাথায় রেখে আমি ভাবলাম যে তাহলে আমি সুযোগটা যখন পাচ্ছি, আমি ফিল্ম এডিটিংটা পড়বো, তাহলে আমি আরেকটা দিক আমার কাছে ক্লিয়ার হয়ে যাবে, পরিষ্কার হয়ে যাবে, টেকনিক্যাল দিকগুলো, অ্যাস্থেটিক দিকগুলো, এবং একটা সিনেমাকে ওভারঅল কীভাবে একটা স্ট্রাকচারে নিয়ে যাওয়া যায়। তো পরবর্তী সময়ে আমি দেখলাম যে আমার এই যে সিদ্ধান্ত, সেটা আমার জন্য খুব ভালো হয়েছে, আমি ভালো সিদ্ধান্ত নিয়েছি। কারণ হচ্ছে সঠিক সিদ্ধান্ত, রাইট। সেই আসলে যেটা তুমি জানতে চেয়েছিলে যে এই যে আমার জার্নিটার একটা পার্টগুলো, আমার ক্ষেত্রে যেটা হয়েছে, ওই সিনেমা যেহেতু খুব ছোটোবেলার সিদ্ধান্ত ছিল, আমি চাইছিলাম সমস্ত দিক থেকে আমি কত ভালো করে, কত বেশি করে আমি জানতে পারি ফিল্ম মেকিং প্রসেস। তো সেই জন্য আমার মনে আছে যে তুমি যেটা বলছিলে, জিজ্ঞেস করছিলে এসআরএফটি এর দিনগুলো, তাতে আরও কটা জিনিস ছিল যে শুধু ফিল্ম রাইটিং বা ফিল্ম ডিরেকশন বা ফিল্ম এডিটিং নয়, পাশাপাশি সাউন্ড ডিজাইনিং, সাউন্ড রেকর্ডিং, অ্যাক্টিং, ওই দিকগুলোতেও আমার একটা খুব উৎসাহ ছিল। আমি সেগুলো পাশাপাশি লক্ষ্য করেছি, জানি যতটা সম্ভব নিজেকে সিনেমার প্রত্যেকটা ডিপার্টমেন্টের দিক থেকে নিজেকে তৈরি করা যায়, এটা ছিল আমার মূল উদ্দেশ্য।
সবার রোলটা নিজে একবার অনুভব করে সো দ্যাট ইউ ক্যান ডাইরেক্ট দেম ইভেন মোর বিউটিফুলি। তো এখানে ছোট্ট করে আমি জিজ্ঞেস করে নিই আনপ্ল্যান্ড একটা কোয়েশ্চেন, অভিনয় কি দেখা যেতে পারে ভবিষ্যতে? না, অভিনয় আমি করব না সেটাও সেটাও একটা প্রিফিক্সড। হ্যাঁ, সেটাও একটা সিদ্ধান্ত। কারণ পরিচালনা করব সেটাই আমার মূল উদ্দেশ্য ছিল, এবং পরিচালনা এবং সিনেমা লেখা মূলত। যদিও আমি ইনস্টিটিউট থেকে কমপ্লিট করার পর কিছুদিন মানে যেহেতু আমি ফিল্ম এডিটিং নিয়ে পড়াশোনাও করেছি, তো আমি অনেকগুলো সিনেমার নানা রকমের সিনেমা আমি এডিট করেছি, অ্যাক্টিং কখনোই করিনি। কয়েকটা আমরা নাম কি জানতে পারি, বা প্রথম দিকের কাজ, ইওর ফার্স্ট ওয়ার্ক উইথ ক্রেডিট কি ছিল, যে ইফ ইট ইজ মানে ওকে? হ্যাঁ, একদম। সেটা হচ্ছে কি, আমি শুরু থেকে, আমি মনে আছে যখন সত্যজিৎ রায় ফিল্ম অ্যান্ড টেলিভিশন ইনস্টিটিউটে পড়তাম, তখনই আমার সম্পাদিত বা এডিটেড ডকুমেন্টারি ইন্টারন্যাশনাল ফিল্ম ফেস্টিভ্যালে সিলেক্ট হয়ে গেছিলো। সেটা ছিল মুম্বাই ইন্টারন্যাশনাল ফিল্ম ফেস্টিভ্যাল, ক্যালকাটা ইন্টারন্যাশনাল, কলকাতা ইন্টারন্যাশনাল ফিল্ম ফেস্টিভ্যাল, এবং আমার এডিট করা আরেকটি ডকুমেন্টারি এখনও মনে আছে অস্ট্রিয়াতে সিলেক্ট হয়েছিল। ঠিক তারপরে পরে আমার ক্ষেত্রে এটা একটু অন্যরকম ঘটেছে, যখন আমি পড়াশোনা করছি পাশাপাশি আমি বাইরে কাজ করতেও শুরু করেছি, এবং সেইগুলো একটা দারুণ রকম সফলতাও পাচ্ছিল। যেটা বললাম যে আমি ইনস্টিটিউটে পড়তে পড়তেই আমার দুটো সিনেমা অলরেডি, দুটো ডকুমেন্টারি ছিল, বড় লেন্থেরই ডকুমেন্টারি, অনেকগুলো ফেস্টিভ্যালসে ঘুরতে শুরু করে। তার পরবর্তী সময়ে আরও কিছু ডকুমেন্টারিজ এডিট করেছি, অনেক ডকুমেন্টারিজ আমি ডিরেক্ট করেছি, লিখেছি, কিছু প্রসার ভারতীর সঙ্গে আমি প্রডিউসও করেছি, জয়েন্ট ভেঞ্চার যেটাকে বলি আমরা, ডকুমেন্টারিজ অ্যান্ড প্রচুর টেলিফিল্মস আমি ডিরেক্ট করেছি, লিখেছি, কিছু কিছু প্রডিউসও করেছি, এবং দুটো হিন্দি সিনেমা বম্বে থেকে আমি এডিট করেছিলাম। একটা হচ্ছে এক্স পাস্ট ইজ প্রেজেন্ট, আর একটা হচ্ছে জো ডুবা সো পার। এছাড়াও অসংখ্য শর্ট ফিল্মসও আমি এডিটও করেছি, ডিরেক্টও করেছি, ডকুমেন্টারি অ্যান্ড কর্পোরেট ফিল্মস অ্যান্ড ফিচার ফিল্মসের পাশাপাশি। আগরতলা থেকে কলকাতা আমরা খুব সংক্ষেপে একটু শুনলাম, সমৃদ্ধ হলাম। এবার যাচ্ছি পরের ধাপে, কলকাতা থেকে বম্বে বা মুম্বাই, সেই জার্নিটা। মূলত আমার কোর্স কমপ্লিট হয়ে যাওয়ার পর বম্বে চলে যাই, মুম্বাই চলে যাই, ওখানে কাজ শুরু করি অ্যাজ এডিটর, কিছু ফিচার ফিল্মস অ্যান্ড আদার ডকুমেন্টারিজ এডিট করতে শুরু করি। আর পাশাপাশি যেটা হয়েছে, যেটা আমার সবসময়ের উদ্দেশ্য ছিল, লক্ষ্য ছিল, যে ফিল্ম ডিরেক্টর, ফিল্ম রাইটার হিসেবে নিজেকে তৈরি করা এবং পরবর্তী সময়ে কাজ শুরু করা, তার প্রস্তুতি ছিল। ওরম একটা সময়ই আমি একটা সিনপসিস লিখতে শুরু করি, যেটা আজকে দেখা যাচ্ছে লাপাতা লেডিস হিসেবে সারা দেশে, দেশের বাইরেও এবং নেটফ্লিক্সেও, ওটিটিতে এটা খুব সফলভাবে চলছে, সবাই দেখছে। তার ইনসেপশন, তার বিগিনিংটা অ্যাকচুয়ালি তখন বম্বে বসে আমি করেছিলাম। আমি যেরকম চিন্তাভাবনা করছিলাম সেই উপাদানগুলোকে নিয়ে একটা সিনপসিস তৈরি করি এই সিনেমার। টু ব্রাইডস বলে নাম টু ব্রাইডস পড়েছিলাম আরেকটা টু ব্রাইডস পরবর্তী সময় হিন্দিতে নামকরণ করা হয়েছে, সবাই মিলিতভাবে একটা সিদ্ধান্ত নিয়ে হিন্দিতে হলো লাপাতা লেডিস। যদিও এই স্ক্রিপ্ট বা গল্প আমি লিখেছিলাম, নামটা ইংলিশে ছিল টু ব্রাইডস হিসেবে আর কি। প্রথম লেখার সময় ফার্স্ট ড্রাফটটাও কি ইংলিশে ছিল না তখন, উইথ ডায়লগস এভাবেই হিন্দিতে, যদিও ইম্প্রোভাইজেশন তো হয়েছেই এত বছরে, কিন্তু সেটা কবের কথা দাদা, এই যখন ফার্স্ট টু ব্রাইডস শুরু হলো? আজ থেকে বছর 10 আগে আমি যেটা বলছিলাম, যে কনসেপ্টটাকে আমি ডেভেলপ করতে শুরু করি এবং একটা সিনপসিস তৈরি করি। যেরকম করে মুম্বাই ফিল্ম ইন্ডাস্ট্রিতে স্ক্রিপ্ট লেখা হয় সেরকম করেই লিখেছি। আমরা ডেসক্রিপশনগুলো ইংলিশে লেখা থাকে, আর ডায়লগসগুলোকে রোমান হিন্দিতে লিখতে হয়। তো হিন্দিতে আমার একটা দখল ছিল বরাবরই, কারণ হচ্ছে কি আমি স্কুলে যখন পড়তাম তখন
আমি হিন্দি সাবজেক্ট নিয়ে পড়াশোনা করেছিলাম, সো লিখতে এবং পড়তে আমি পারতাম। তার বাকিটা হচ্ছে আমি যখন সত্যজিৎ রায় ফিল্ম অ্যান্ড টেলিভিশন ইনস্টিটিউটে পড়াশোনা করি, তখন হিন্দি আমাদের একটা খুব কমন ল্যাঙ্গুয়েজ ছিল, যেহেতু সারা দেশ থেকে স্টুডেন্টসরা আসতো পড়াশোনা করতে। তো হিন্দিতে কিছুটা তখন একটা প্রস্তুতি হিসেবেও হিন্দিটা শিখতে থাকি আর একটু ভালো করে, যাতে করে আমার তো পরিকল্পনা তখন থেকেই ছিল যখন হিন্দি সিনেমাও যখন বানাবো যেন ডায়ালগসগুলো লিখতে পারি। তো সিনপসিসটা ইংলিশে ছিল, তারপর আস্তে আস্তে আমি যখন সিনগুলো ডেভেলপ করতে শুরু করি, স্ক্রিপ্টটা তৈরি করি, তারপর ওই প্রসেসটাকে ফলো করি। কিছুদিন স্ক্রিপ্ট লেখা শুরু করে কিছুদিন আমি রেখে দিয়েছিলাম, তারপর আমি কলকাতায় কিছু কাজ শুরু করি বম্বে থেকে এসে। আচ্ছা, তাহলে এখানে একটা জিনিস জানতে পারলাম, কলকাতা থেকে পড়াশোনার পর বম্বে গিয়ে আবার ব্যাক টু কলকাতা, সেখানে আরেকটা ফেজ ছিল যখন আবার আপনি কলকাতায় এলেন। হ্যাঁ, কিছুদিন মুম্বাইতে কাজ করার পর আমার মনে হলো যে উদ্দেশ্য নিয়ে আমি বাড়ি থেকে বেরিয়েছিলাম, সত্যজিৎ রায় ফিল্ম অ্যান্ড টেলিভিশন ইনস্টিটিউটে পড়াশোনা করেছিলাম, সে আমার ফিল্ম ডিরেকশন অ্যান্ড ফিল্ম রাইটিংয়ে আবার শুরু করাটা উচিত। তো এডিটিং অনেকটাই কমিয়ে দিয়েছি, কলকাতায় এসে আমি আবার লিখতে শুরু করি। যে স্ক্রিপ্টের শুরুটা করেছিলাম, যেটা লাপাতা লেডিজের, তার বাকি পোর্শনস কিছুটা লিখে আবার আমি একটা গ্যাপে আমাকে অন্য কাজও কিছু করতে হয়েছিল। অ্যাজ ফিল্ম অ্যাকাডেমিশিয়ানও আমি বিভিন্ন ফিল্ম ইনস্টিটিউটসে মাস্টার ক্লাসেস করাতে হয়েছিল ফাঁকে ফাঁকে। আবার কিছুটা লিখে একটা লম্বা গ্যাপ ছিল। তারপর 2018 সালে শেষের দিকটায় সিনেস্তান স্ক্রিপ্ট কন্টেস্ট বলে একটা কন্টেস্ট হয়েছিল, আমাদের দেশের সবচেয়ে বড় স্ক্রিপ্ট রাইটিং কন্টেস্ট। এটা ছিল গ্লোবাল সার্চ ফর ইন্ডিয়ান স্ক্রিপ্ট রাইটার্স। তো ওই কম্পিটিশনে আমাদের দেশ ছাড়াও বিভিন্ন জায়গার দেশের বাইরের থেকেও যেন স্ক্রিপ্ট রাইটার্সরা অংশগ্রহণ করতে পারে, এরম একটা আবেদন ছিল। প্রায় 4000 প্রতিযোগীর মধ্যে থেকে এই তখন যেটা হয়েছিল, আমার এই প্রতিযোগিতার এই যে স্ক্রিপ্ট রাইটিং কন্টেস্ট যেটা অ্যানাউন্স করেছিল, সেটা দেখে আমি ভাবলাম যে এবার আমার স্ক্রিপ্টটাকে আমি কমপ্লিট করে নেব। আমি একটা অল্প সময়ের মধ্যে এবার স্ক্রিপ্ট কমপ্লিট করে আমি সাবমিট করেছিলাম। তখন প্রায় 4000 প্রতিযোগীর মধ্য থেকে আমার এই স্ক্রিপ্ট সেকেন্ড হয়েছিল। আর এই প্রতিযোগিতার জুরি মেম্বার্স ছিলেন আমির খানজি, রাজকুমার হিরানিজি, জুহি চতুর্বেদীজি অ্যান্ড অঞ্জুম রাজাওয়ালিজি। তো তাদের সবারই ভালো লেগেছিল আমার এই স্ক্রিপ্ট। বিশেষ করে তার ঠিক আমি অ্যাওয়ার্ডটা পাওয়ার ঠিক পরেই আমির খানজি আমাকে নিমন্ত্রণ জানালেন ওনার বাড়িতে, অফিসে স্ক্রিপ্ট নিয়ে আলোচনা করার জন্য। এবং এই পুরো জিনিসটা কি ওই মানে প্যান্ডেমিকের আগে না পরে হচ্ছিল, যখন যে প্রি প্ল্যানিং ফেজটা চলছিল 2018-র পর? 2018-র শেষ দিকটায় আমি অ্যাওয়ার্ডটা পেয়েছিলাম। তারপর কিছুটা সময় আমি নিয়েছিলাম, সিদ্ধান্ত নেওয়ার ক্ষেত্রে আমি একটু সময় নিয়েছিলাম। তার পরবর্তী সময় যখন আমির খানজি ওটা প্রযোজনা করবেন এবং কিরণ রাও জি এটা পরিচালনা করবেন সিদ্ধান্ত হয়, তখন ছিল কোভিডের একটা ফেজ চলছিল। তখন সম্ভবত সেটা কোভিডের লাস্ট ফেজ ছিল, তাতে একটু সমস্যা হয়েছে। সেই জন্য একটু শুটিং শুরুর ক্ষেত্রে বা শুটিংটা শেষ করার ক্ষেত্রে একটু ধরে ধরে করতে হয়েছিল, সুযোগ বুঝে। তার জন্য একটা সময় যায় এবং তারপর তো যেটা শুটিং কমপ্লিট হয়ে যায় এবং পোস্ট প্রোডাকশনসের যাবতীয় কাজকর্ম শেষে পর্দায় বাকিটা আমাদের সবার জানা এবং আমরা এখনও সেই ঘরে আছি। আমি কয়েকদিন ধরে আমার বন্ধু মহলে প্রচুর আলোচনা, প্রচুর পোস্ট, প্রচুর রিভিউ বলবো নাকি সিনেমা দেখে এসে সেই খুশিটাকে উদযাপন করার জন্য লেখা বলবো, অনেক কিছু, অনেকগুলিতে আমি ট্যাগও করছিলাম বারবার। তো সেখানে আমি একটা কথা খুব সুন্দর পেয়েছিলাম, আমারই কোনো একজন বান্ধবী লিখেছিল, নামটা কে লিখেছিল ঠিক মনে পড়ছে না, লিখেছিল যে ওমেন এম্পাওয়ারমেন্ট মানেই যে বাড়ি ঘর সংসার সব ফেলে আমি কোট বুট পরে একদম দৌড়ে চলে যাব, সেটা নয়। আমাদের ওমেন এম্পাওয়ারমেন্টের একদম
কি বলবো, যেটা গ্রাসরুট লেভেল বলে বা একদমই গভীরে গিয়ে এই গল্পটা উঠে এসেছে। তো সেই জিনিসটার আপনার মানে অনুপ্রেরণা বা উৎসাহ কোথা থেকে, সেটা একটু যদি। হ্যাঁ, অনেক ছোটবেলা থেকে আমি অবজার্ভ করতাম বা আমার চোখের সামনে চলে এসছে কিছু অসাম্যের কথা, লিঙ্গ বৈষম্য বা জেন্ডার ইনইকুয়ালিটি যেটা আমরা বলি, ডিসক্রিমিনেশন। হ্যাঁ, তার বিভিন্ন ঘটনা আমার চোখের সামনে ধরা দিতে শুরু করে ছোটোবেলা থেকেই। আমি এমনিতে একটা আমার শখ বা ভালো লাগা থাকতো ঘুরে বেড়ানো। তো আমি গ্রাম, পাহাড়, শহর বিভিন্ন জায়গায় সময় পেলে সুযোগ পেলে ঘুরে বেড়াতাম এবং দেখেছি বিভিন্ন জায়গায় আমাদের সমাজের, শুধুমাত্র আমাদের দেশে নয়, আমাদের দেশের বাইরেও আছে একটা লিঙ্গ বৈষম্য আছে, অসাম্য, একটা অসমানতা রয়েছে নারী পুরুষের অধিকার বা জীবনশৈলীর মধ্যে, মানে দৈনন্দিন জীবনযাপনের মধ্যেও সেটা রয়েছে। তো এই জিনিসগুলো যেহেতু বহু বছর ধরে আমি দেখেছি, সেই জন্যই এই স্ক্রিপ্টটা, বিশেষ করে এই লাপাতা লেডিজের স্ক্রিপ্টটা এরম ছিল না যে কেউ আমাকে বললেন, কোনো প্রোডাকশন হাউস কি প্রডিউসার আমাকে বললেন যে একটা সিনেমার স্ক্রিপ্ট লিখতে হবে, আপনি লিখুন। বরং এটা আমার ভেতর থেকে আসা কিছু অনুভূতি, কিছু আবেগ, কিছু উপাদান আমাকে অনুপ্রাণিত করেছে যে এই বিষয়ের, নারীর অগ্রগতির ক্ষেত্রে যে বাধা বিপত্তি আসে এবং যে অসমানতা রয়েছে, বৈষম্য রয়েছে, এই জিনিসগুলোকে নিয়ে আমি একটা সিনেমা লিখব। ঠিক ঘটনাচক্রে তখন এরম হয়, আমি যখন বিভিন্ন জায়গায় ঘুরতে যাচ্ছিলাম, কিছু কিছু উপাদান আমার চোখের সামনে ধরা দেয় এবং আমি মনে আছে আমি একটা গ্রামে কোনো একটা কাজে গেছিলাম, আমি গাড়িতে হাইওয়েতে ছুটছিলাম, অথচ সেই হাইওয়ে থেকে দেখতে পেয়েছিলাম আমি একটা বিশাল বড় মাঠ, তার মাঝামাঝি একটা ছোট্ট মেঠো পথ ধরে এক মহিলা, উনি হাঁটছেন, তার পেট পর্যন্ত একটা লম্বা ঘোমটা ছিল। সাধারণত একটা প্রথা চলে আসছিল আমাদের বিভিন্ন জায়গায় যে হয়তো পুরুষের থেকে নিজেকে আড়াল করে রাখার জন্য অনেক জায়গায় নারী ঘোমটা পরতো বা আরও অন্যান্য কারণ হয়তো ছিল বা আছে আজও। তো তুমি যদি দেখো সেরমভাবে সেই মাঠ ধরে যে মেয়েটি হাঁটছিল, সেই মাঠে কোনো পুরুষ তো দূরের কথা, কোনো মহিলাও ছিল না, কোনো মানুষ ছিল না, অথচ তার ঘোমটাটা ছিল। এই যে ইমেজ, এই যে একটা ঘটনা, সেটা আমার ভিতরে খুব তার একটা প্রভাব পড়েছিল। আমি ভাবনা চিন্তা করছিলাম, আর এমনিতে অলরেডি আমি সেই সময় এই সাবজেক্টটা নিয়ে, মানে লাপাতা লেডিজের সিনপসিস আমার অলরেডি লেখাও হয়ে গেছিলো। ঘটনাচক্রে এই সংক্রান্ত আরও কিছু জিনিস আমার চোখে পড়ে। তো সব কিছু মিলিয়ে আমি যে বিশ্বাস বা যে ভাবনা আমার ভেতর ছিল, যা আমি অবজার্ভ করেছি, সব কিছু মিলিয়ে এই কনসেপ্টটা তৈরি হয়েছে, যার মধ্যে তুমি খেয়াল করলে অনেক কিছুই উঠে আসে, আমাদের নারীকেন্দ্রিক অনেক কিছু কথা বলা আছে এখানে, খুব খুব সফটলি, সাটলভাবে আছে। এবার আমি আবার এটাকে এইভাবেও ব্যাখ্যা করছি যে শুধুমাত্র নারীকেন্দ্রিক বলবো না, আমি বলবো মানবিক দিক থেকে দেখতে গেলে অনেক অসাম্য, অনেক ত্রুটি বিচ্যুতির কথা আছে, বাধা বিপত্তির কথা আছে। সেই সমস্ত জিনিসগুলোকে নিয়ে এই চিত্রনাট্য বা স্ক্রিপ্ট বা গল্প আমি তৈরি করেছিলাম। প্রথম যেদিন সিনেমাটা রিলিজ হলো, তুমি তো বোধহয় রিলিজের আগেও দেখেছিলে, যে প্রিমিয়ার ইয়েগুলি থাকে সেখানে, তো প্রথম বড় পর্দায় সিনেমাটাকে দেখে কি রিয়াকশন ছিল, টেকনিক্যালি, ইমোশনালি, সব কিছু মিলিয়ে? তাতে সেই অভিজ্ঞতা সত্যিই খুব ভালো, সবারই খুব ভালো আনন্দের একটা রিয়াকশন ছিল, সবারই খুব মানে এক্সাইটেড ছিল, সবাই দেশের সর্বত্র দেখা যাচ্ছে, সব জায়গায় দেখা যাচ্ছে এবং ইন্ডিয়ার বাইরেও বিভিন্ন জায়গায় সেটা রিলিজ হয়েছে অস্ট্রেলিয়া, রিলিজ হয়েছে ইউএসএ, ইউকে, ইন্দোনেশিয়া, কানাডা, এবং এখন ওটিটিতে সারা দেশ এবং সারা পৃথিবী জুড়ে দেখা যাচ্ছে। খুবই একটা সফল এবং আলোচিত একটা সিনেমা হয়ে দাঁড়িয়েছে।
তো আমার যারা পরিচিত রয়েছে, বাড়ির লোকজন, আত্মীয় পরিজন, বন্ধু বান্ধব সবাই খুব খুশি। আর সোশ্যাল মিডিয়াতেও ইনফ্যাক্ট সোশ্যাল মিডিয়াতে এখন পজিটিভ, আমি যতগুলি দেখেছি সব দিকেই সব পজিটিভ কথা শুনছি, তাও অনেক সময় টুকটাক নেগেটিভও চলে আসে। তো দ্য রাইটার ডিরেক্টর বিপ্লব গোস্বামী, হু ইজ স্ক্রিন রাইটার ফর লাপতা লেডিজ, হাউ হি হ্যান্ডেলস দিস, এটা কি মানে এটা কি বলবো, একটা প্রেশারাইজেশন মনে হয় না একটা আনন্দ মনে হয়? কারণ সব কিছুরই তো বলে না একটা ডার্ক সাইড, একটা অন্য সাইড থাকে, সেরকম কিছু কি কোনো অভিজ্ঞতা হয়েছে যেটা? না, আমি 99%ই আমি দেখেছি খুবই প্রশংসা দেখেছি, মানুষের শুভেচ্ছা জানানো দেখেছি, খুব কনস্ট্রাকটিভ গঠনমূলক আলোচনা করতে দেখেছি সোশ্যাল মিডিয়াতে। মানে আমার ক্ষেত্রে 99%ই বলবো। এবার বা যদি সেটাকে আমি 98%ও বলি, 1% 2% কেউ কিছু হয়তো যদি মনে করে থাকে, সেটা তার ব্যক্তিগত ব্যাপার, সে আলোচনা সমালোচনা করতেই পারে। আবার অনেকে হয়তো কিছু বলার জন্য বলে, সেরকমও দেখেছি আমি অল্প স্বল্প। কিছু বলতে হবে আমাকে একটু আলাদা করে, কিন্তু সবাই একটা কথা বলছে, আমি যদি এটাকে আলাদা করে বলি তাহলে আই উইল বি ইন লাইমলাইট, এটাও একটা কাজ করে অনেক সময়। একটু আলাদা করে বলার চেষ্টা করে, সেটা শুনলে বা লেখাগুলো দেখলে মনে হয় যে যেটা সাজানো, একটা বানানো, একটা কৃত্রিমতা রয়েছে তার মধ্যে। আবার কেউ এটাও করে সোশ্যাল মিডিয়াতে, কেউ নিজেদের পরিচিত করে তোলার জন্য নেগেটিভ কিছু বলে, সমালোচনা করে, ডিফেমিং করে। এটা তো সর্বত্রই হচ্ছে, সব জায়গাতে সব কিছু নিয়ে হচ্ছে। তাতে করে মানে আমি স্পেশালি যদি বলি, আমার চিন্তাভাবনায় তাতে কোনো প্রভাব ফেলেনি। আমি কখনই এরম কোনো কিছু দেখলে তাতে রেসপন্সও করি না। আমি সাধারণত না, আমি করিনি কখনো। ভেতর থেকেও আমি সেটাকে নিয়ে ভাবনা চিন্তা করিনি, কারণ আমি জানি এত মানুষ ভালোবেসে সিনেমাটা দেখছে, এরকম গঠনমূলক আলোচনা করছে, তো তার বাকি অল্প কজন কেউ যদি বলে থাকে সেটা যে গুরুত্বপূর্ণ নয়, গুরুত্বহীন, সেটা আমি বুঝি কোথাও। সেই জন্য আমার সেটা নিয়ে কোনো আপত্তি নেই বা কোনো কিছু বলার নেই। প্রাপ্তি অপ্রাপ্তি, তো সেই দিক থেকে কোনো এমন স্মৃতি আছে কি অপ্রাপ্তি শব্দটার সাথে জড়িত তোমার জার্নিতে? বেসিক্যালি মানুষের জীবনের সঙ্গে প্রাপ্তি অপ্রাপ্তি জড়িয়ে থাকে একরকমের, এটা একটা দিক, ফিলসফিক্যাল দিক হয়তো। আর কাজের ক্ষেত্রেও তাই হয়, সব প্রফেশনের মধ্যেই হয়তো অনেক রকম কিছু পাওয়ার চিন্তাভাবনা থাকে, অনেক কিছু করার চিন্তাভাবনা থাকে, সেগুলো সবসময় হয়তো ঠিকঠাক হয়ে ওঠে না। সেই দিক থেকে সিনেমা প্রফেশনেও সেটা আছে, আমার জীবনে হয়তো সেটা আছে, হয়তো বলবো না, আমার জীবনেও আছে প্রাপ্তি অপ্রাপ্তির নানা রকমের দিক, গল্প, সেটা থাকবে, সেটাকে মাথায় রেখেই এগোতে হবে। শেষের দিকে চলে এসেছি আমরা। একটা প্রশ্ন আমার মনে তবু জাগছে যে আগরতলা বা ত্রিপুরা, কলকাতা এবং মুম্বাই, এখন তো আগরতলা ত্রিপুরা থেকেও ইন্ডিপেন্ডেন্ট কাজ হচ্ছে ফিল্মিংয়ের, তো সেখান থেকে এই তিনটাকে যদি আমি একটা কম্প্যারিজন বলবো না, একটা মানে তিনটার মধ্যে যোগসূত্র কি আছে, বা একটা থেকে আরেকটা কি শিখতে পারে, মানে কি শেখার আছে, বা কোন জিনিসটা কোনখানের তোমার ভালো লাগে, বা পার্সোনালি কোন জিনিসগুলিকে তোমার মনে হয় যে না এটা এখানে ভালো, ওইটা বোম্বেতে ভালো, মানে এরকম কিছু যদি থেকে থাকে তাহলে সেটা জানতে চাই। কলকাতা এবং বম্বেতে একটা ফিল্ম ইন্ডাস্ট্রি গড়ে উঠেছে, খুব প্রফেশনাল ফিল্ম ইন্ডাস্ট্রি গড়ে উঠেছে, এবং সেটা বহুদিন ধরেই কাজ হচ্ছে, বহু বছরের পুরনো। সেই জন্যই আমরা যখন মূলত বম্বের ফিল্ম বা মুম্বাই বেসড ফিল্ম দেখি, তাতে আমরা যে সিনেমাটিক ল্যাঙ্গুয়েজ, ভিজুয়াল ল্যাঙ্গুয়েজ বা ভিজুয়াল এলিমেন্টস আমরা দেখতে পাই, সিনেমাটিক এলিমেন্টস আমরা দেখতে পাই, সেটা অনেকটাই স্ট্রাকচার্ড এবং ডেভেলপড, উন্নত। নানা রকমের বিষয় নিয়েও কাজ হয় ওখানে। কলকাতাতেও তাই, বহু বছরের পুরনো একটা ইন্ডাস্ট্রি, বিখ্যাত পৃথিবী বিখ্যাত সিনেমা আমরা কলকাতা থেকে তৈরি হতে দেখেছি, এখনও হয়। কলকাতায়, সাউথ ইন্ডিয়াতে হয়, মুম্বাইতে হয়, এবং নর্থ ইস্টেরও কিছু জায়গায়, মণিপুর, আসামেও ভালো কাজ হচ্ছে। ত্রিপুরাতে যেটা হচ্ছে কি, আমাদের এখানে
প্রচুর উপাদান ছড়িয়ে ছিটিয়ে রয়েছে, ভালো সিনেমা তৈরির একটা একটা বাতাবরণ রয়েছে। অনেকে আজকাল বা কিছু মানে বেশ কিছু বছর আগেও চেষ্টা করেছে, কিছু কিছু কাজ হয়েছে। তা সত্ত্বেও আমি বলবো আরেকটু কোয়ালিটি বা সিনেমার যে সিনেম্যাটিক এলিমেন্টসগুলোকে নিয়ে আরও বেশি করে কাজ করা এবং ভালো কিছু কাজ করার চেষ্টা করা উচিত। এখান থেকেও একদিন ইন্ডাস্ট্রি তৈরি হবে, এখান থেকেও ভালো সিনেমা তৈরি হবে, এখানেও ইন্ডাস্ট্রি হবে, এখান থেকে ভালো ফিল্ম মেকার আসবে, অভিনেতা অভিনেত্রী তৈরি হবে। এটা একটা তবে একটা প্রসেস, একটা পদ্ধতি শুরু হয়ে গেছে, একটা কাজের একটা ওয়ার্কিং কালচার তৈরি হচ্ছে, সেটা একটা খুব ভালো দিক। এবং বলা যায় বা ধরা যায় খুব শিগগিরই ত্রিপুরা ন্যাশনাল সিনেমার পথে হাঁটবে। টাচউড, আমরাও সেটাই চাই। আর ন্যাশনাল সিনেমা, ইন্টারন্যাশনাল সিনেমা, বিভিন্ন বিভিন্ন জনরা, বিভিন্ন ধরনের, যেমন ফিকশনাল বা ডকুমেন্টারি, পড়ার ক্ষেত্রেও বা ভালোবাসা থেকেও সিনেমা তো প্রচুর দেখতে হয়। সেখান থেকে বলবো কোনো কয়েকটা নাম আছে বা কোনো নির্দেশক বা কারুর লেখা যেটা ভীষণভাবে মানে ওনার সিনেমা আসছে মানে আমি রেডি আছি ওনার সিনেমা দেখার জন্য, এরকম কোনো একটা থাকে না যে ফ্যান বয় টাইপের বা খুব ইগারলি ওয়েট করা, সেটা হতে পারে ফ্যান বয় টাইপের বা হতে পারে অ্যাজ এ স্টুডেন্ট, অ্যাজ এ লার্নার। সেরকম কেউ আছেন কি, বা হলিউডে হোক, বলিউডে বা আমাদের বাংলাতে, ত্রিপুরাতে? আমার ফিল্ম ইনস্টিটিউটে জয়েন করার আগে থেকেই যাদের খুব ভালো লেগেছে, এখনও দেখি, তুমি যেরকম বিদেশি চলচ্চিত্রকারের নাম বলেছ, সেটা ফেডরিকো ফেলিনি, ক্রিস্তফ কিসলস্কি, তারপর আমাদের ভিটরিও ডি সিকা, ওনাদের ছবি খুব ভালো লেগেছে। তারপর ফ্রাঁসোয়া ত্রুফো, তারকোভস্কি, এখনও সময় পেলেই দেখি। ইরানিয়ান ফিল্ম মেকার আব্বাস কিয়ারোস্তামি, খুবই ভালো লাগে ওনার সিনেমা। আমাদের দেশে তো অনেকেরই সিনেমা ভালো লাগে, সত্যজিৎ রায়, মৃণাল সেন, ঋত্বিক ঘটক, সাজিক করুণ, আদুর গোপাল কৃষ্ণন এবং অসংখ্য হিন্দি সিনেমা, সব রকমের সিনেমাই দেখি। অসংখ্য ডিরেক্টর, তাদের কাজ ভালো লাগে। রিসেন্ট পাস্টে হলে গিয়ে সিনেমা দেখে খুব একটা ওভারওয়েলমড মনে হয়েছে, অ্যাপার্ট ফ্রম লাপাতা লেডিজ, এমন কোনো সিনেমা? হ্যাঁ, অনেকই, অসংখ্য। রেগুলার তো সিনেমা দেখতে হয়। তুমি যদি ভারতীয় সিনেমার কথা বলে থাকো, দাঙ্গল আমার খুব ভালো লেগেছে। 12th ফেল খুব দারুণ এনজয় করেছি আমি, খুবই সুন্দর একটা সিনেমা। তো এরম প্রচুর সিনেমা হয় বিভিন্ন ভাষায়, ভালো লাগে। আর বিপ্লবদার ফিউচার ভেঞ্চার্স কি 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 আছে সামনে? আমরা তো অপেক্ষা করে আছি। মূলত আমি একজন ফিল্ম ডিরেক্টর, ফিল্ম রাইটার, তো এইটাই প্ল্যান করছি এখন। কথা চলছে চারদিকেই, একটা হিন্দি সিনেমা অ্যাজ রাইটার ডিরেক্টর কাজ করব খুব শিগগিরই, হয়তো তার প্রস্তুতি দিকটা যাব। একটা বাংলা সিনেমা নিয়েও কথা হচ্ছে পরিচালনা করার জন্য, লেখার জন্য, এইসব চিন্তাভাবনা চলছে। পাশাপাশি ফিল্ম রাইটার হিসেবেও লিখছি, আরও কিছু আলোচনা চলছে কারোর জন্য, অন্য কোনো প্রোডাকশন হাউসের জন্য লেখার কিছু অফার্স রয়েছে। তো সব মিলিয়ে সিনেমা নিয়ে নানা রকমের কাজ চলছে আর কি। দারুণ। তাহলে আমরা আসছে কিছু বছরে আরও সুন্দর সুন্দর কাজ দেখতে চলেছি বিপ্লবদার কাছ থেকে। হ্যাঁ, চেষ্টা তো সেটাই থাকবে অবশ্যই। তাহলে আর বেশি দীর্ঘায়িত করব না, অনেকক্ষণ ধরে দাদাকে আমরা পেয়েছি, এটা আমাদের সৌভাগ্য। আর এই আড্ডা থেকে আমিও অনেক কিছু জানলাম, অনেক কিছু বললাম, অনেক কিছু শুনলাম, অনেক কিছু প্রশ্ন বা অনেক কিছুই ভাবার রসদ হয়তো আমি আজকে নিয়ে যাচ্ছি, যেটা এক্ষুনি হয়তো বুঝতে পারছি না, ঘরে গিয়ে আবার ভাববো যে আচ্ছা এইভাবেও ভাবা যায়। তো সেটাই ভীষণ আনন্দ লাগলো দেখা করে, কথা বলে। এবং দাদার সামনের দিনগুলি আরও ভালো হোক, আমরা অপেক্ষা করব তোমার পরের কাজগুলি দেখার জন্য। ভালো থেকো, সুস্থ থেকো এবং আন্তরিক শুভকামনা তোমাকে। অসংখ্য ধন্যবাদ তোমাকে, অসংখ্য ধন্যবাদ দর্শকদের জন্য।